জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসরে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসরে সবুজের আলপনা আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 ওরে যোজনায় ছড়ানো রাগানো ঝিলিমিলি চাঁদলে নিবিড় বন ছায় ঘাস ফসরে হৃদয়ের প্রান্তরে ওরে যোজনায় পিউ পাপিয়া ঝিলিমিলি চাঁদলে নিবিড় বন ছায় হৃদয়ের প্রান্তরে আমরা তাতে বুনেছি স্বপ্নের দ্বীপ জেলে আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु मेरे जीवन जो तो जागा प्रभु जी मेरे
बरस रहे हैं आँखियाँ में मोती, मन में जला दो ज्ञानेर ज्योति। बरस रहे हैं आँखियाँ में मोती, मन में जला दो ज्ञानेर ज्योति। मन की बांसी करूँ रहे हैं, मन की बांसी करूँ रहे हैं, डूबो तो नाव बचाओ मेरे जीवन जो जागाओ प्रभु जी मेरे जीवन जो जागाओ। सुंदर मनोहर परस देखाओ, सुंदर मनोहर परस देखाओ, जीवन जो जागाओ प्रभु जी मेरे जीवन जो जागाओ। এসো দেবীদা, অনেক দিন পর তুমি আমাকে অনু বলে ডাকলে, তারপর ভাগ্নির বিয়ের ঝামেলা মিটে গেল। সব সুইচ দিয়ে দিয়েছিলাম, আর তোমার তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না দেবীদা। মেয়েটাকে আমি শুধু পেটেই ধরেছিলাম, মায়ের কোনো কর্তব্য আমি করতে পারিনি। এমনকি আশীর্বাদ করবার অধিকারটুকু আমার নেই। এমন ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে এসেছিলাম। লাভ লাভ কিছুই নয় দেবীদা। মাঝে মাঝে আমি ভাবি এসব কথা আমি চিন্তা করব না, তবু অন্তঃস্থল থেকেই বেরিয়ে আসতে চাই বুক ফাটা কান্না। দেবীদা, আমার নারীত্ব, আমার মাতৃত্ব হাহাকার করে কাঁদে। দুটো সন্তানকে পেটে ধরেও আমি মা ডাক শুনতে পেলাম না। তুমি যদি না থাকতে ওই মেয়ের হয়তো বিয়েই হতো না, হয়তো আমারই মতো কোনো মাতাল চরিত্রহীনের হাতে পড়ে আমার মতো ওর জীবনটাও ব্যর্থ হয়ে যেত। ভাগ্নির বিয়ে তো দিলে, এবার নিজে কবে বিয়ে করবে দেবীদা? তুমি কি বলছো? এই বয়সে বিয়ের কথা চিন্তা করা পাপ, শুধু পাপ নয়, এটা একটা অবস্থা বড় সামাজিক অপরাধ। বাধাটা অবশ্য ঠিক বয়সের নয়, কোথায় তোমার বাধা তা আমি জানি। হ্যাঁ, আমি আজও তুমি আমাকে ভুলতে পারোনি দেবীদা, কিন্তু কেন? আমি তো তোমাকে বলেছি আমার এই দেহটা অসুচি হয়ে গেছে, তবু কেন তুমি বুঝতে চাইছো না বলো দেখিনি? ভুল? হ্যাঁ, এটা তোমার ভুল দেবীদা। ভুল নয়, ওটা তোমার
তুমি যদি স্বেচ্ছায় তোমার দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলতে, আমি তোমাকে ঘৃণাই করতাম। ওহ, তুমি কেন বুঝতে চাইছো না বলো দেখিনি? পারছিল না, পারছি। কোথায় তোমার ঘৃণা? প্রথম ঘৃণা, এই সমাজ আমাকে ঘৃণা করবে। দ্বিতীয় কথা, তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কিন্তু তারা নেই। তোমার মনে সারা আমাকে জানাবে। নান্টুর কোনো খবর পেয়েছো? আর ছেলের বলবে তখন কলেজে পড়তো, সেই থেকে না না তুমি জানো না, আমার নান্টু, আমার নান্টু। আসলে অস্বীকার করা যায় না, ছেলে মাথার তুই কাঁদছিস কেন রে অনুরাধা? একদিন তুই মা হয়েছিলি, 3 বছরের নান্টু পেটে ছিল নন্দিনী, হঠাৎ ঝড় উঠলো, ভেঙে গেল তোর তাসের ঘর, চাপা পড়ে গেল স্নেহ মায়া মমতার, অনুরাধা নতুন নাম নিল বিজলি। এই রাস্তা দিয়ে চলে যাও, পাশেই আমার রান্নাঘর, ওখানে গিয়ে চুপ করে বসে থাকো, যাও। কে এই ছেলেটা? কারা ওকে তাড়া করছে? এমন সুন্দর চেহারা, ভদ্র বংশের ছেলে বলেই তো মনে হচ্ছে, কিন্তু কোনো কিছু অন্যায় করেছে বলে আমি বুঝতে পারছি না। কোথায় পালাবে জাদু? এই বাড়িতেই ঢুকতে দেখেছি। কি চাই আপনার? মার্জনা করবেন। একটু আগে এক বেটা পকেট মার আপনার এই বাড়িতে এসে ঢুকেছে। বাড়িটা আমি করব, মানে সার্চ করব। আমি হচ্ছি গেরাতলা থানার ওসি রসময় দা। নেশা টেশা করে এসেছেন বুঝি? আমি গেরাতলা থানার অফিসার রসময় আমি অন ডিউটিতে নেশা করব? তাই যদি না হয় তাহলে এই ভর সন্ধ্যাবেলায় এক ভদ্র মহিলার ঘরে তার বিনা অনুমতিতে অনধিকার প্রবেশ করেছেন কেন? আমি যদি আপনার নামে পুলিশ সুপার মিস্টার মুখার্জির কাছে রিপোর্ট করি? এই মরেছে। মুখার্জি সাহেবকে আপনি চেনেন? হ্যাঁ, বেশ ভালো করেই চিনি। ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করেছি। হ্যাঁ, মিস্টার মুখার্জি নিজেই শাহজাহান করেছিলেন। আই সি। আপনি তাহলে সেই স্বনামধন্য অভিনেত্রী বিজলি দেবী। ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। তবে হ্যাঁ, সত্যি অভিনয় করে সেদিন আপনি যা জ্বালিয়ে দিয়েছেন, এই সবার মুখে মুখে শুধু ওই আপনারই নাম। আসছি ম্যাডাম, নমস্কার। ইচ্ছে করলে কিন্তু আপনি আমার বাড়িতে সার্চ করতেই পারেন। ছি 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 ছি।
আপনি কি মিথ্যা বলবেন? নিশ্চয় আমার দেখতে ভুল হয়েছে। নিশ্চয় ওই বেটা আপনার এই বাড়িতে ঢুকে ওই পাঁচিল টপকে পালিয়েছে। বেটা যাবে কোথায় সোনার চাঁদ? এই লাইনে যখন আছেন ধরা একদিন পড়তেই হবে। আসছি দিদি। সরি সরি ম্যাডাম, নমস্কার ম্যাডাম, আসছি। নমস্কার ম্যাডাম, আসছি। আশ্চর্য, মানুষের চেহারা দেখে বোঝার উপায় নেই এমন সুন্দর চেহারার ছেলেটা নাকি পকেট মার। খুব আর্জিয়ে দিয়েছেন। ধরতে পারলেই 3 মাস শ্রীগর্ভাস অনিবার্য ছিল, আর মারগুলো তো সব ফাও। আর তাছাড়া পিস্তল যে বেটা যেইভাবে আমাকে তাড়া করেছিল, মাত্র একটা গুলি করলেই আমার আত্মারাম একেবারে খাঁচা ছাড়া। কি নাম তোমার? প্রদীপ, তৈলহীন প্রদীপ। বাবা বেটার সত্যি রসবোধ আছে। কানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন। মানে তোমার? মা থাকলে কি এই দশা হয় আমার? বাবা বলে মা নাকি সেই ছোটবেলায় মারা গেছে। আমি মানুষ হয়েছি ওই বস্তির ছেলেদের সঙ্গে, তার মধ্যেই লেখাপড়া শিখছিলাম। হঠাৎ একদিন কলেজ থেকে পালিয়ে এসে শুনি বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ব্যাস বেরিয়ে পড়লাম এই পেটের ধান্দায়। তুমি হাসছো? হাসতে তোমার লজ্জা করছে না? চেহারা দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে। কলেজেও পড়েছো বলছো, অথচ পকেট মারতে, ছিনতাই করতে তোমার বিবেকে বাঁধে না? জ্ঞান দিচ্ছে? দেখো, ওরকম জ্ঞান সব মোল্লাই দিতে পারে, কিন্তু এই পেটের ভাত কেউ দেবে না। আপনি জানেন 3 দিন আমি সেই বস্তির ঘরে না খেয়েছিলাম। কেউ আমাকে ডেকে একটি কথাও জিজ্ঞেস করেনি। আমি পথে বেরিয়ে মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, কিন্তু তারা আমাকে ছুড়ে দিয়েছে অবজ্ঞার হাসি। আমি চাকরের কাজ করতে চেয়েছি, কিন্তু কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি। কেউ আমাকে বিশ্বাস করেনি। আমার বয়সটা কম হলেও এই সমাজকে আমি আপনার চাইতে অনেক ভালো করে চিনি। ভিক্ষা চাইলে কেউ আপনাকে একটি পয়সাও দেবে না। ছুরি ধরুন, লাথি মেরে দেখবেন এই দুনিয়া আপনাকে সেলাম জানাচ্ছে। চলি, ধন্যবাদ। আপনি আমার মায়ের মতো, বিশ্বাস করুন। করে ওই নোংরা পথে আমি নামিনি। মাঝে মাঝে আমার কাঁধে কে যেন অন্তরের অন্তঃস্থল থেকে বলে ওঠে, হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনো স্থানে। কিন্তু কোথায় সেই পথ আমি জানি না, আমি জানি না। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমি একটা প্রণাম করতে চাই। প্রদীপ, মায়ের কান্দ যাব জীব, 2-4 মাসের বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন
থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা যা ভেবেছিলাম ঠিক তাই, মা নেই ছেলেটার, কিন্তু কিন্তু ওর মুখটা যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু কিন্তু কোথায় দেখেছি আমি আমি তো মনে করতে পারছি না। অথচ অথচ ওই মুখ যেন আমার কত পরিচিত। মাই ডিয়ার অনু। কে? কে কি বাবা, তুমি যে আমাকে চিনতেই পারলে না। আমি তোমার প্রতি দেবতা শ্রী নটবর দত্ত। তুমি যে আমাকে অবাক করলে মায়েরি অনুরাধা। আমার নাম বিজলি, অনুরাধাকে আমি চিনি না। তুমি কত রঙই জানো রে বাবা। কখনো তুমি ভারতেশ্বরে সুলতানা রাজিয়া, কখনো সম্রাট নন্দিনী জাহানারা, কখনো মীরাবাই, কখনো বিজলি আসমানের তারা। তোমার রূপের কোনো অন্ত নেই বাবা। কি জন্য এসেছো? বলছি বাবা, বলছি খিদে পেয়েছে বুঝলে, ওই ঘরে সন্দেশ টন্দেশ থাকলে। নেই, আর থাকলেও আমি দিতাম না। অনুরাধা, আরে 3 বছর বাদে জেল থেকে বেরোলো, ভাবলাম প্রিয়জনের সান্নিধ্যে মনটাকে একটু চাঙ্গা করে নেব। আমি তোমার প্রিয়জন নই। বাট একদিন তো ছিলে, একদিন ওই হাতে হাত রেখে বলেছিল, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। সেটা আমার দুর্ভাগ্য। মাইরি অনুরাধা, তুমি এমন সবাই কথা বলো না, সালাম মেজাজটা একেবারে ঠাট্টা হয়ে যায়। শালার দেহটার তর সইছে না, একটু আরাম করে বসে নি। না, ওখানে তুমি বসবে না। ও তোমার এই দামি আসনটা অপবিত্র হয়ে যাবে বুঝি? আহা, সতী সাবিত্রী, তুমি স্বেচ্ছায় চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি শালা এমন বেরসিক কেন মায়েরি? আমাকে পাত্তাই দিতে চাইছো না? হ্যাঁ, আরে এত করে খোসাবোধ করলাম, মেয়েটাকে কার কাছে রেখেছো ঠিকানাটা দাও, একবার গিয়ে দেখে আসি। হাজার হোক আমি তো তার জন্মদাতা পিতা। তুমি যাবে কিনা আমি জানতে চাই। অনেক জ্বালিয়েছে আমাকে, আর আমি সহ্য করব না। মাইরি,
আরে জেল থেকে বেরিয়েছি, হাতে একটা পয়াও নেই, বুঝলে? 3টি বছর আমি খুব শান্তিতেই ছিলাম। তোমার অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নানটুকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি আমার কাছ থেকে 5000 করে টাকা নিয়ে গেছো। বলো, নাওনি টাকা? কি আশ্চর্য! আরে বেটাকে তো আমি কলেজে ভর্তি করেছিলাম, আজ বস্তিতে গিয়ে শুনি পালিয়েছে হারামজাদা। আরে আমি না হয় 3টা বছর জেলে ছিলাম, তো এদিকে কোন রকম চালিয়ে নিতে পারি না। কত দিতে হবে? 1005 দাও। অত টাকা আমার কাছে নেই, অল্প কিছু দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। এরপরেও যদি তুমি আমাকে বিরক্ত করতে আসো, তাহলে পুলিশে খবর দিতে আমি বাধ্য হব। মনে রাখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। বাড়িটা কিন্তু বেশ ফাইন বানিয়েছে শালি। এরকম একটা বাড়ি করার স্বপ্ন ছিল আমার। আজকাল অভিনয় লাইনে মেয়ে ছেলেদের ভারী কদর। বাবা জগদীশ্বর, এর জন্মে তো হলো না, আসছে জন্মে তুমি আমাকে মেয়ে ছেলে করে পাঠিও বাবা। এ নাও, আর কোনদিন তুমি আমার বাড়িতে আসবে না, এরা কিন্তু আমি অনর্থ বাঁধাবো। নন্দিনী কি কলেজ হোস্টেলে আছে? নন্দিনী? হ্যাঁ, জেলে যাবার পর অনেক করে জেনেছিল নন্দিনীকে তুমি কলেজ হোস্টেলে রেখেছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নন্দিনীর জীবনে যদি ঝড় তোলো, আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। আমার জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছো, হাহাকারে ভরিয়ে দিয়েছো। আবার যদি নন্দিনীর সর্বনাশ করতে চাও, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। যাক যাক যাক, এ দিয়ে 2-4 দিন ভালোভাবে কেটে যাবে। শালির ভারী দিমাগ। আরে আমি শালা ফাটা দত্তর ছেলে নাটা দত্ত, আমার পয়ায় এই রাস্তার শিয়াল কুকুরও একসাথে মাল খেয়েছে। আরে আরে তুই আমাকে কি রূপ দেখাবি রে শালি? হ্যাঁ, মেয়েটাকে মনে হয় কোন ধনীর ছেলের সঙ্গে বিরিয়ে দিয়েছে। ও চুপ পেলে জামাইয়ের পয়ায় বেশ আরামে থাকা যাবে। আমি ঠিক খুঁজে বার ঠিক খুঁজে বার করে নেব। যদি বদনাম ও কারো, আমি তো এখন আর নেই কারো। অন্ধগুলির এই যে আধার সঙ্গী হলো আজ আমার।
ভালোবাসার অভিনয় করেছো কোনোদিন বুঝতে পারবে তোমার মা একটা ঘৃণিত অভিনেত্রী, দেহটাই যার মূলধন, কামান্ড পুরুষের মনোরঞ্জন করে যার একমাত্র পেশা। তুমি বিশ্বাস করো গো, আমি জানতাম না। জানতে? তুমি সব জানতে সুজাতা। জেনে শুনে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, আমি তো ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম। এই তার প্রতিদান। উফ, জ্বলে যাচ্ছে মুখটা, আমার জলে পুরো ছাই হয়ে যাচ্ছে। মুখ দেখাবো? এতই যদি ঘৃণা আমার উপর, তাহলে একটা কাজ করো, আমাকে আমাকে তুমি মুক্তি দাও। আমি ছেলেদের মতো তোমার জীবন থেকে যাচ্ছি। মুক্তি? মুক্তি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দেব সুজাতা, তবে সার পত্রে নয়, এই পৃথিবীর বুক থেকে চিরতরে আমি তোমাকে মুক্ত করে দেব। আমি তোমাকে গলা টিপে সরে যাও, আমি শয়তানিকে মেরেই ফেলবো। বলছি সরে যাও। বাবা ছেড়ে দে বাবা, কি করছিস? কি করছো মা? আমি কি সত্যি সত্যি ওকে মেরে ফেলছি? তাহলে আমরা নাটকের নাটক? হ্যাঁ মা, আমার লেখা নাটক বিষাক্ত সমাজের নায়ক নায়িকা আমরা দুজন, তাই ঘরে বসে দুজনের রিহার্সাল দিচ্ছিলাম। আর তুমি ভাবলে আমি সত্যি সত্যি ওকে গলা টিপে ধরেছি? কি জানি বাপু, তুই যেভাবে নন্দিনীর গলা টিপে ধরেছিস, আমি তো ভাবলাম দিলে তো বউটাকে শেষ করে। মাত্র 3 মাস হলো বিয়ে হয়েছে। আমার অ্যাকশনটা তাহলে সত্যিই ভালো হয়েছিল, কি বলো মা? তবে তুমি যেখানে এসে বাধা দিলে, সেখানে আসবে আমার বাড়ির পুরনো চাকর ভৈরব। তারপর ও আমাকে বেড়ে যেতে বলবে, আমি তখন একটা গান ধরবো। এটা কিন্তু ঠিক হিন্দি সিনেমার মতো হয়েছে মা, মোটেই বাস্তব হয়নি। কি আশ্চর্য! কৈফিয়তে আমাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। নাটক হচ্ছে জীবনের দর্পণ। ধরো, তুমি যদি আমাকে বলো বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কি তখন একটা গান ধরবো? আরে বাবা, আমি তো পেশাদার নাট্যকার নই, এটাই আমার প্রথম লেখা, ভুলভ্রান্তি তো থাকতেই পারে। নন্দিনী, তুমি বরং মাকে গানটা শুনিয়ে দাও। মানে এখন কি সে মুড আসবে? আরে আসবে আসবে, আসবে না কেন? তুমি তো এর আগে কলেজ ফাংশনে অনেক গানই গেয়েছো, একটু চেষ্টা করো, মুড এসে যাবে। খোকা যখন বলছে তুমি গাও না বৌমা। ঠিক আছে, আপনি বসুন মা, আমি গাইছি, আপনি বসুন। নয়নে ভরা জল গো তোমার আঁচল ভরা নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, নেবে হইয়া নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
মালা যখন গাঁথো তখন আমার সাথে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে আমার সাথে জাগে যদি তোমায় হারাই দূরে দূরে থাকি গো তাই ফুল ফুটাই গায়ে গো চলে ও শুনিলে ফুটবে না চলো বলবো নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা নন্দিনীর গান তোমার কেমন লাগলো মা? মার চোখে জল এসে গেছে। এ কি তুমি গাচ্ছো? এ তো নাটক। বাবা এই নাটক তোরা করিস না বাবা। কেন? আপনার ভালো লাগেনি মা? ভালো লেগেছে মা। তবে কেন জানি না আমার মনটা যে খাইছে রে বাবা। তুই যেভাবে বৌমার গলা টিপে ধরেছিলে আমার বুকটা একেবারে হিম হয়ে আসছিল। এইটা হয়তো ওই জ্বরের পূর্ব আওয়াজ। হয়তো সংসারে অশান্তির আগুন যে জ্বলে উঠছে বা। তুমি অযথায়। হয়তো তাই, কিন্তু তোরাই তো বলিস খোকা নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। হয়তো এই নাটকের সঙ্গে কারো জীবনের ঘটনা একেবারে হুবহু মিল রয়েছে। হয়তো এরকম ঘটেছে বা ঘটতে পারে। তাই তাই বলছি সংসার ভাগার খেলা আমার ভালো লাগে না রে খোকা, আমার ভালো লাগে না, না জীবনে না নাটকে। কি গো আমি তোমাকে বলিনি তোমার নাটক বিষাক্ত সমাজ মার ভালো লাগবে না? অলওয়েজই নাটক আমি লিখবো না নন্দিনী। ওসব সস্তা সেন্টিমেন্টাল নাটক লিখে সাধারণ দর্শকের বাহবা কুড়াতে এতটুকু ইচ্ছে আমার নেই। কিন্তু সাধারণ দর্শকের কথা তো তোমাকে ভাবতে হবে। কি আশ্চর্য! তাই বলে বাস্তবকে উপেক্ষা করে? বাস্তবকে উপেক্ষা তুমি করনি মশাই। না। একটা কথা বলবো? বলো। আমি তোমার বউ তো হ্যাঁ। মোটামুটি গাইতে পারি। বেশ ভালোই আমার গাইতে গুণপূর্ণ পাবলিককে দেখাবার জন্য নাট্যকার মশাই বিদায় দৃশ্যে এই গানখানা ঢুকে চূড়ান্ত বাস্তবতা দেখিয়েছে। কখনো না। তোমার দুর্বল কণ্ঠের প্রতিবাদে বলে দিচ্ছে ওটা তো আমার বইয়ের গানের পাবলিসিটি। নাট্যকারের কলম ওখানে বইয়ের দিকে তাকিয়েছিল। তবে রে মেয়ে আর বলবে এমন কথা? হ্যাঁ আর বলবে এমন কথা? বলবো, 1000 বার বলবো, কঠোর ভাবে আমি তোমার সমালোচনা করবো। সমালোচনা করবে? সমালোচনার পুরস্কার হাতে হাতে দিয়ে দিচ্ছি। এই কি করছো? আর ছাড়ি চলো। ছোট্ট একটা জীবনে পৃথিবীতে বলো কেন আশা অনন্তকাল ভাই
না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে বোন চাই তোমাকে এই মন চাই তোমাকে ছোট্ট একটা জীবনে পৃথিবীতে বলো কেন আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে এই মন চাই তোমাকে
চলো না প্লিজ। আসো। ঠিক আছে, ছেড়ে দিলাম। দাদা এই বিজলি দেবী। ও আচ্ছা, নমস্কার। 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 তুমি এখানে? আমার বৌদি। ও আচ্ছা, আপনি আমাকে চেনেন, কিন্তু আমি যেন আপনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, বিদ্যাসাগর ছাত্রী নিবাসের কাছে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ওই দিকেই আমার বাড়ি। ও আমার মনে পড়েছে, আপনি প্রায় বিকেলের দিকে ছাত্রী নিবাসের গেটের কাছে গিয়ে দাঁড়াতেন, তাই না? হ্যাঁ মা। আপনার কেউ ছিল নাকি বিদ্যাসাগরে? হ্যাঁ হ্যাঁ, না না মানে না মানে আমার মেয়ে থাকতো, তাকে দেখতে ঠিক ওরই মতো। বলতে গেলে ওকে দেখতেই আমি ছাত্রী নিবাসের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তোমাকে এখানে দেখতে পাবো এটা আমি আশা করিনি। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, ইনি আমার স্বামী। বাহ, দুজনে খুব সুন্দর মানিয়ে। হ্যাঁ মানিয়েছে একেবারে আদায় গাছতলা। আসিফ, আর কি মেরো না, আমরা তোমার গুরুজন। তাই বুঝি? দাদা আমার চেয়ে 2 বছরে বড়, অনলি 2 ইয়ার। আর তুমি তো আমার হাঁটুর বয়সী মেয়ে। হ্যাঁ, সেদিন নাক দিয়ে শিখতে জড়তে দেখলাম, তবে রে, বলে নাক দিয়ে গুরুজন। শিখতে জড়তে দেখি তো। দাঁড়াও, দাদা দাদা, ও দাদা, কি করছো? দাদা, নাচবে তো। ছেড়ে দাও না। বলো আর কি করবে? আর কি করবে বলো? না মনে থাকবে? থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। বেশ, আচ্ছা দিলাম। ফের যদি কোনোদিন গুরুজনদের সঙ্গে ফাজলামো করতে দেখি। গুরুজন না কচু, হাঁটুর বয়সী মেয়ে, তাকে আবার মান্য করতে হবে। আবার? ঠিক আছে ঠিক আছে, এই কাম ধরার সত্যি যে আমি না তুলছি, তবে আমার নাম অসীমি নয়। কি করবে? কি করব? হ্যাঁ। তুমি যখন ঘুমাবে না, আচ্ছা করে তোমার এই সুন্দর মুখখানায় চুন কালি মাখিয়ে দিব, বুঝলে? হ্যাঁ, আমি আর তরকারিতে লঙ্কা গুলে রাখবো, শোনার চাঁদ। হ্যাঁ, তোমাদের দেওয়ার ভাজের এই খুনসুটি আমার খুবই ভালো লেগেছে মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমারই মতো। ছিল বলছে? নেই বুঝি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, শ্বশুর বাড়িতে আছে। তাকে দেখবার জন্য মনটা আমার পাখির মতো ডানা ঝাপটায়, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। আমি যে শুনুন, আমার নাটকটার নাম বিষাক্ত সমাজ। স্বামী পরিত্যক্তা এক নারীর অশ্রু সজল কাহিনী। স্বামী মদ্যপ জুয়ারি, তার চোখের সামনে একদিন দর্শিত হলো মেয়েটি। না না, আপনি ভুল করছেন। চরিত্রটি খুবই ভালো। স্বামী যদি বর্বর পশুর হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে না পারে, সে দুষ্ট আর মেয়েটির নয়, আমাদের নয়, আমাদের সমাজ ব্যবস্থার একটি অন্ধকার দিক আমি আমার বিষাক্ত সমাজ নাটকে তুলে ধরবার চেষ্টা করছি। আমি আপনার মেয়ের চরিত্র করছি। হ্যাঁ, মানে নাটকের নায়িকা আপনি, আমরা দুজন রোমান্টিক নায়ক নায়িকা। মানে আমি কিন্তু আপনাকে মাসিমা বলে ডাকবো, আপনার আপত্তি নেই তো? না 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 না, আপত্তি কিসের? আমি নেহাতে দূর ভাঙিনি, কিন্তু বাইরের জৌলস দেখে সবাই ভাবে আমি খুব সুখে আছি, কিন্তু আমার বুকের মাঝে যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার খবর কেউ রাখে না মা, কেউ রাখে না, কেউ না। চরিত্রটি আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বাবা, আমার খুব ভালো লেগেছে। একেবারে নিখুঁত বাস্তব ছবি। পাঠ লিখে পাঠিয়ে দেবেন, আর কবে রিহার্সালে আসতে হবে সেটাও জানিয়ে দেবেন। আমি ঠিক চলে আসবো। দেখবেন শেষে যেন না না মা,
কথা দিয়ে আমি কখনো কথার খেলাপ করি না। আসি আসি মা নন্দিনী। পরীক্ষা কেন? এতদিন তো শুধু কলেজ ফাংশনেই অভিনয় করেছো, এবার তোমাকে ওই পেশাদার অভিনেত্রী বিজলি দেবীর সাথে সমান তালে অভিনয় করতে হবে। যদি ভালো করতে না পারো দর্শক কিন্তু তোমাকে এই পাল চাপা দেবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কে? ভদ্র মহিলা এখানে যতক্ষণ ছিলেন অপলকে শুধু আমাকেই দেখছিলেন, কেন বলো তো? বাহ, উনি বললেন না উনার মেয়ের সঙ্গে তোমার চেহারার মিল আছে? তাছাড়া তুমি দেখতে যাও মিষ্টি, আমারই তো ইচ্ছে করে অপলকে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকে। তাই করো, কাজ কর্ম সবকিছু শিখেই তুলে দে। এসো আমরা দুজন বগাবগি মুখোমুখি হয়ে বসে থাকি। আচ্ছা আমার বাবা তুমি বলছো কেন ও কি তোমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে নাকি? বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। একটু আগে যে মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল বিজলি দেবী, হ্যাঁ ওকে নিয়ে অভিনয় করবে না। কেন? ওর স্বভাব চরিত্র ভালো নয়। আজকাল সবাই করছে। সবাই করছে, করো, তুমি করবে না। তুমি সৎ বংশজা, উচ্চ শিক্ষিত ভদ্র সন্তান, সমাজে তোমার একটা আলাদা মর্যাদা আছে। আমি চাই না ওই বাজারের একটা দেহবিলাসীর সাথে আমার পুত্রবধূ অভিনয় করুক। আপনি ভুল করছেন বাবা, অভিনয় করে অনেক জীবিকা নির্বাহ করে। তাছাড়া বিভিন্ন অফিস ক্লাবে। সেটা অফিস ক্লাবে চলতে পারে, কিন্তু এই পাড়াতে নয়। তাছাড়া ওই তোমার নাটকের বিষয়বস্তু আমি অসীমের মুখে শুনেছি। তুমি নাটক লেখনে এই সমাজের পাক কেটেছ। বাবা, নাটকটা তবু সহ্য করা যায়, কিন্তু ওই বাজে মেয়ে। আপনি কি ওকে ব্যক্তিগত ভাবে চান? হ্যাঁ, না মানে আমি শুনেছি ওনাকে ওই নিষিদ্ধ পল্লীতে ছিল। ওর নাম বিজলি নয়, ওর নাম অনুরাধা। হয়তো সে পেশা এখন ছেড়ে দিয়েছে। সে তো আমাদের দেখবার দরকার নেই, কারণ আমরা শুধু অভিনয়। শাস্ত্রে আছে কয়লার ময়লা শত ধোয়াতেও যায়। আপনার সঙ্গে আমি একমত নই বাবা। অনিন্দ, হয়তো পারিবারিক কারণে অথবা দারিদ্র্যের কঠোর নিষ্পেষণে উনি নরকে নামতে বাধ্য হয়েছেন, তাই বলে এটাই তার একমাত্র পরিচয় নয়। আমি বলছেন, কিন্তু যুগের প্রয়োজনে সমাজ ব্যবস্থা পাল্টায়, চিন্তাধারার পরিবর্তন হয়, মানুষ ভুল করতে পারে, তাই বলে কি তার মার্জনা নেই? আমি শুধু আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, কোন পুরুষ যদি নিষিদ্ধ পল্লীতে যায় তার কি শাস্তির বিধান করবেন? পারবেন তাকে সমাজে অপাঙ্ক্য করে রাখতে? বাবা যখন চাইছেন না, চাইবেন না, ওনারা সেই মানদাত্ত মানে বস্তা পচা নীতি আঁকড়ে ধরে থাকবে, মনুষ্যত্বের মর্যাদা দেবে না। হয়তো সে নারীর স্বামী ছিল, সংসার ছিল, সন্তান ছিল, কোন বড় পুরুষ হয়তো তোমার স্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। মার্জনা করবে। আমার উপলব্ধির কথা আমি আপনাকে জানিয়ে গেলাম। নীতির প্রশ্ন তুলেছিলেন বলে এতগুলো কথা বলতে আমি বাধ্য হলাম, কিন্তু যে অপরাধে একজন নারীকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেই একই অপরাধে একজন পুরুষ কেন শাস্তি পাবে না? সেটাই আমার বুদ্ধির অদম্য বাবা, সেটাই আমার বুদ্ধির অদম্য। শোনো বৌমা, এটা আমার ইচ্ছে নয়। ওই বাজে মেয়ে ছেলেটার সঙ্গে তুমি অভিনয় করো। ও যদি বাইরে করতে চায় করো, তুমি করবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা। এটা আমার প্রেস্টিজের প্রশ্ন। আমি যদি ওকে ব্যক্তিগতভাবে না চিনতাম সেটা ছিল অন্য ব্যাপার। তাছাড়া তোমাদের ওই অখাদ্য নাটকটা। অখাদ্য কেন বলছেন বাবা? আজকাল সব নাটকারী তো সমাজ
সমাজের চিত্র তুলে ধরছেন। ধরছে, কিন্তু কতগুলো কুচ্ছিত চরিত্র তুলে ধরলে এই নাটক হয় না। নাট্যকার হবে সত্য শিব সুন্দরের পূজারী, কেন সমাজে পাক কাটবে? যত সব শিক্ষিত আর বাঁচি, আমি তোমাকে পারমিশন দেব না। বাবা বলছেন ভদ্র মহিলা দেহ বিলাসী ছিলেন, কিন্তু ওর শান্ত মুখশ্রীতে মাতৃতার মহানের প্রকাশ দেখলাম। সেটা কি ভুল নাকি সেটা অভিনয়? হয়তো অভিনয়, আমারই দেখতে ভুল হয়েছে। কি কম সমস্যায় আমাকে দেশের ব্যাপারটাই আলাদা। কই মাছ আপনি কত বড় দেখছেন? 100 থেকে 150 গ্রাম। আরে 500 গ্রামের কই মাছ আমি হাওয়ার মধ্যে ধরছি। হাওয়ার মধ্যে মাছ। আরে আজ কবি না শুনেন তাইলে। একবার মামা ঘরে বাড়ি গেছি, মামি কয় ভাগনা আজকে কিন্তু ডাল ভাত খাইবা, তোমার মামা বাড়ি নাই। আমি কইলাম মামি তুমি ভাত চড়াইয়া দাও, আমি আইতেছি। কই আই রওনা হয়ে গেলাম। শুধু হাতে? ও খালি হাতে তো ওই সদরে একখান গামছা ঝুলছিল, ওই ডারে কান্দে ফালাইয়া রওনা হয়ে গেলাম মাঠের দিকে। তারপর যাইয়া দেখি ছন কইরা হাওয়া দিতা, মানে ওই দহিনা পাতা। তারপর দক্ষিণ দিকে মুখ কইরা খাড়াইয়া দেখি এক জাত কই মাছ হাওয়ার মধ্যে বাইশা কার্তিকা গামছা খান মাথার উপর 2 হাত মেললে তুললে ধরলাম। একটুর বাদে দেহি এক গামছা কই মাছ। বাতাসের মধ্যে কই মাছ? গাঁজা টাজা খেয়েছো নাকি? না না না, গাঁজাও খাই নাই তাজাও খাই নাই। শুনেন মশা, ওই গামছাটারে বালা কইরা বাইন্দা মাথায় কইরা এক দৌড়ে যাইয়া ফিরাইয়া মামির সামনে ধপ্পা। মামি তো দেখে অবাক, কই এত বড় কই মাছ আমি তো বাপের জন্ম দেখি নাই। কই দেখি ওজন কইরা কই আই ওই পাশের বাড়ির থেকে দাড়ি পাল্লা আইনা ওজন কইরা দেখে এক একটা কই মাছ 10 কিলো। 10 কিলো? তোমার গল্প কোথায়? এতক্ষণে বুঝতে পারলাম ওই পূর্ববঙ্গে এখনো বড় বড় মাছ পাওয়া যায়। খালি মাছ মাছ, দুধ দুধ দুধ? হ্যাঁ দুধ তো আমার কথা সব কুত্তায়ও খাইতো। আর ওই যে তেল 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 তো আমরা গায়ে মাখতাম না, আর ডাবের জল দিয়ে এই পাও ধুইছি। আরে বলে কি? আর আজকে একটা ডাব তো দেখি না। বসা হ্যাঁ, রঞ্জনা বাড়ি না, রান্নাঘর আছে বোধহয়। পটল মশা তুমি কি একটু বসবে? আইসি যখন একটু বই হয়ে যায়। সামনে আবার ওই রঞ্জনার পরীক্ষা, যদি ওরা একটু হেল্প করতে পারি মাইয়াটার বড় উপকার হইব না। কি করেন মশা মশাই? তা তো বটেই, তা তো বটেই। গরিবের সংসার, মেয়ের জন্য মাস্টার রাখবো, সে সাধ্য কোথায়? সামান্য সুতের মিস্ত্রি কাজ করে কয়টা পয়সাই বাই পায় বাবা পটল? আরে আপনার কিছু ভাবতে হইব না, ভাবতে হইব না। আমি আছি না, রোজ যদি 2 ঘন্টা কইরা পড়ায় দেখবেন মাইয়া আপনার নাচতে 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 পারতেছে।
বাজারে যাবে না বাবা? হ্যাঁ যাব। এক লাচি সুতো আনবে তো, রঘুদাকে চাইলেই দেবে। আসল সেলাইয়ের সুতো আমি এনেছি রঘুদার কাছ থেকে। লাল সুতা তো, লাল সুতা তো আমি আইনা দেব না। থাক, আপনাকে আনতে হবে না, বাবাই নিয়ে আসবে। ইয়ে হয়েছে পটল, ইয়ে তোমার কাছে 6 মাসের টাকা হবে বাবা? আর ধার নেব মা, ধার নেব। পটল আগেরও কিছু টাকা পাবে, তারপরে পটল তো আমার নিজের ছেলের মতো, যেদিন খুশি শোধ করে দেব। নাকি বলো বাবা পটল? এই যে 1000 টাকার নোট ভাঙতি নাই। ঠিক আছে ঠিক আছে, আমি ভাঙিয়ে নেব ক্ষণ। ইয়ে রঞ্জনা, তুই ততক্ষণে পটলের কাছে অঙ্ক আর ইংরেজি শিখে নে। আমি বাজারটা করে আসি। দিনকাল যা পড়েছে 1000 টাকা ফলে ভরবে না। পটল পটল, তুমি ততক্ষণে রঞ্জনাকে অঙ্ক আর ইংরেজি অঙ্ক আর ইংরেজিটা করে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা পটলদা, সেদিন আপনাকে বললাম আমি আর পড়বো না, তারপরও কেন আবার এসেছেন? ইয়ে না মানে ইয়ে হয়েছে, পুরো টিম হয়েছে। না মানে অন্য ব্যাপার আছে তাই না? ব্যাপার না না তো আমি বলবো পটলদা। আচ্ছা পটলদা, আপনি তো আমাকে ইংরেজি শেখাতেন। হ্যাঁ আর ইংরেজি 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 অঙ্ক ইংরেজি দুইটাই। আপনি আমার ছোট্ট একটা অঙ্ক কষে দিন তো। 2 আর 2 এ কত হয়? এই না আমার অঙ্ক হইলো না। এই যে ছোট্ট ছোট্ট পোলাপান এরাও তো কইবার পাইবো। 2 আর 2 4 হইব না। আমি যদি বলি 22, আরে কি কইরে হইব? 2 এর লগে যদি 2 যোগ করি 1 2 3 4, 4ই তো হইব না 22। হ্যাঁ আমি যদি 2 যোগ না করে পাশাপাশি বসিয়ে দিই তাহলে কি 22 হবে না মশাই? হ্যাঁ, অঙ্কের আপনি কিছুই বোঝেন না। আসল কথা কি 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 আপনি আমাকে ভালোবাসেন। রঞ্জনা কি করে বুঝলা? ও মেয়েরা বুঝতে পারে। হাসি কান্না বড় তাই বলছি। হাসিটা তখন তো মিঠা। তুমি যদি এখন গান গাইতা কত জানি ভালো লাগতো। তাই ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
জানি না তোমারে যেই দিন থেকে আমি দেখছি আমি রাত্রিতে ঘুমাইতে পারি না, মনটা শুধু উড়ু উড়ু করে, বুকটা ধরাস ধরাস করে। বাবা কই 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 তোমার বাবা? হ্যাঁ এই বুইরা না আবার সময় পেল না। হ্যাঁ কই কই কোন হারে তোমার বাবা? বাবা আসেনি। হ্যাঁ শুনুন, আপনাকে প্রেম রোগে ধরেছে, তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলুন, নইলে মাথায় টাক পড়ে যাবে যে। এই রঞ্জনা কি কই চললা কই চললা? আমার রান্না বান্না আছে, আপনার পাগলামি দেখলে আমার পেট ভরবে না, আমি আপনার কাছে পড়বো না, বুঝলেন? মাইলেখা বড় ওই মিডা এইরকম একখান বউ পাইলে জীবনটা আমার সার্থক হয়ে গেছে। কার মতো ওই মুখ খান পূর্ণিমা, মৌসুমী না, পরিমণি পরিমণি। অত সুন্দর হইব না, তবে মুখ খানা বড়। ওর সামনে দাইয়া যদি একটা সিগারেট স্টাইল কইরা ধরাইতে পারতা, যাবো না যাবো না, গেলে যদি আবার রাগ করে না ভাই। কমু বিড়ি ধরা বাড়াইছে, বিড়ি বিড়ি বিড়ি। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছিলে? কোথায় 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 কোথায়
শাট আপ রাসেল, কি চাই এখানে? আপনি মশাই গরম করেন কেন? হ্যাঁ তো গরম করেন কেন? রজনী বাবু আমার বন্ধু, তার লগে দেখা করবার আইছি। একজনে ধরে দেবো বেটা। রজনী বাবু তোমার বন্ধু, মিথ্যে কথা বলবার জায়গা বানাও লোক। এটা ওট, আই সে গেট আউট আজকে, নইলে নইলে দেব ঘুষিতে বাপের নাম ধরিয়ে। এখনো তুমি দাঁড়িয়ে আছো স্টুপিড? মানুষের বাড়ি দিত মানুষ আহে। আমার দেশ হইলে না দেখাইয়া দিতাম। এটা কি দেখতে পাচ্ছ? আবার বাই করলেন আমরা ভদ্রলোকের বলা, ওই চুরি মুড়ি দেখার লাগে না। তোমার বাবা এলে কই? ও আমি গেছি গা ওই ওই যন্ত্র আমার ইচ্ছার মধ্যে হান দেয় তাহলে আমার ভালো লাগতো না। আমি যাই, আমি এটা কিরকম হলো? তার আগে আপনার কথার জবাব দে। ওই লোকটা কি জন্য আসে তোদের বাড়িতে? কে এনেছে ওকে? তুই না তোর বাপ? বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা। ছোট মুখে বড় কথা একদম বলবি না। আমি তোর বাবা নই যে যা খুশি বলে তুই পার পেয়ে যাবি। আমার নাম প্রদীপ দত্ত। তাই করো না, দাও না গলায় ছুরিটা চালিয়ে, তাতে তুমিও শান্ত হবে আর আমিও শান্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছো বলে যা খুশি তাই বলবে। আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতেই যেন দাগ পড়বে না। কিন্তু কেন বলবে তুমি? কেন কেন কেন? আমাকে আমাকে তুই ক্ষমা করে দে রঞ্জনা। আমি যে কি চাই তা আমি নিজেই জানি না। তুই তুই বিশ্বাস কর, আমার এই মরু জীবনের আকাশে আমার কাছে তুই এক খণ্ড জল ভরা মেয়ে। প্রদীপ দা, মা নেই, বাবা থাকতেও নেই, আত্মীয় স্বজনে কেউ নেই, কিছু নেই এই পৃথিবীতে। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপ দা। তুই আছিস। মাঝে মাঝে আমার কি ইচ্ছে হয় জানিস? আমি আমি ভালো হয়ে যাব, তোকে বিয়ে করে সংসার করব, আমাদের একটা মেয়ে হবে, সে আমার গলা জড়িয়ে ধরে ডাকবে বাপি। প্রদীপ দা, এই জীবনে তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
রাতের প্রদীপ, অন্ধকারে আমার সেই দিনের সংকল্প মিলে যায়, কারা যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকে, গায়ের রক্ত আমার চনমন করে ওঠে, ইচ্ছে করে কাউকে ছুরি মেরে। মানুষ খুন করা যে পাপ। পাপ? কে বলেছে পাপ? ঘুষ নেওয়া কি পাপ নয়? শিশু খাদ্যে ভেজাল মেশানো কি পাপ নয়? পণ্য গুদামজাত করে বেশি দামে বিক্রি করা কি পাপ নয়? কিন্তু এই করে করে তো বহু মানুষ ধনী হয়েছে, অথচ তারাই হচ্ছে এই সমাজের মাথা। আমরাই শুধু পরে পরে মার খাচ্ছি আর পাপ পুণ্যের বিচার করে খালি পেটে নিশে যাপন করছি। কিন্তু তোরা যাকে জনপ্রতিনিধি বলিস সে এমপি মন্ত্রী বিক্রি হচ্ছে, ভাবতে পারিস আসলে সততা বলে মানুষের মধ্যে আর কিছু নেই। ইচ অ্যান্ড এভরি বডি ইজ মতলববাজ। তাদের সাদা পোশাকের আড়ালে এক একটা বিবেকহীন শয়তান বাস করে। এই যে বাবা প্রদীপ, বস্তির মধ্যে পুলিশের গাড়ি দেখলাম। আমাকে খুঁজবে না, কারণ আমি কিছু করিনি। তবু তোমার সাবধান থাকা উচিত। এসো আমার সঙ্গে, সেরকম কিছু বুঝলে পেছনের দরজা দিয়ে বের করে দেবো। আহা, এসো না, আসবে তো। আরে বলছি তো আমি কিছু করিনি। বলছে যখন যাও না, যাও না বাবা। আজ হয়তো কিছু করনি, কিন্তু পুলিশের নোটবুকে তো তোমার নামটা লেখা আছে। হয়তো রামকে না পেয়ে শ্যামকে তুলে নিয়ে যাবে গাড়ি। বলছি আমাকে খুঁজছে না। সব সময় জিদ ভালো লাগে না। কোন দিন এসে দেখবে আমি গলায় দড়ি দিয়েছি। একে তো অভাবের জ্বালা, তারপর তুমিও যদি এভাবে জ্বালাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর কথাই আমি মেনে নিচ্ছি। আমার ঘাট হয়েছে। এই চল, তোর ভাতের হাড়ির মধ্যে আমাকে লুকিয়ে রাখবি। দেখো না কথা, এসো। ছেলেটা দেখতে শুনতে বেশ, যদি পকেট মার না হতো মেয়েটাকে বিনা পয়সায় পার করা যেত। দেখলেন দেখলেন আপনারা কেমন করে আমার মেয়ের হাত ধরে গট 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 করে চলে গেল। আমি বাপ তোর সামনে দাঁড়িয়ে আছি, সে দুটুকু মান্য করবি না? হ্যাঁ না, দেশটা একেবারে অচ্ছন্নে। হ্যাঁ হ্যাঁ, বাধা বললো স্যার। সর্দি হয়েছে। আগে হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় বেড়েছেন কেন স্যার? একটা দা এই বস্তির মধ্যেই বলছিলাম দাগি আসামি। শালা এই সর্দিতে আমাকে শেষ করে দিবে। পরে গেল তো কেচে গেল স্যার। খুব সামলে নিয়েছি। হ্যাঁ, কি জানো বলছিলাম? গায়ে বললো স্যার। পড়েছে বুঝি? ওটা কোনো ব্যাপারই নয়। সর্দি হলে এই নাক দিয়ে আমাদের বস্তিতে পকেট মার বা দাগি আসামি নেই স্যার। আমরা সব খেটে খাওয়া মানুষ। এই জানি জানি জানি, জানতে আমার কিচ্ছু বাকি নেই। কে পকেট মার আর কে ইয়ে, এই সবই আমার জানা আছে। তো
ইস, একেবারে ভিজিয়ে দিলেন স্যার। এই এই ভিজে গেছে বুঝি? এই নাও, মুছে নাও, মুছে নাও। মনে করো কি যেন বলছিলাম? ব্যাপারই নয়। ব্যাপার নয় তো কি, এই ঠান্ডার মধ্যে তোমার ওই রূপ দেখতে এসেছি আমি। শোনো, ওই নটবর দত্ত বলে একটা দাগি আসামি কয়েকদিন হলো যে জেল থেকে ছাড়া পেয়েছে। নটবর বাবু? বাবু নয়, দাগি আসামি। ওই বাস থেকে গড়ি ছিনতাই করে ওরে বাবা রে, কি যেন বলছিলাম? গড়ি? ইয়েস, এই চলন্ত বাস থেকে লেডিস গড়ি ছিনতাই করে পালিয়েছে বেটা। যদি ওই লোকটার সন্ধান পাও তাহলে যদি ওই লোকটার সন্ধান পাও থানায় জানাবে কিন্তু। আজ্ঞে স্যার। কি বলছি? থানায় জানাবে কিন্তু, মনে থাকবে? আজ্ঞে স্যার। থাকবে? বাঁচা গেল। নটবর বাবু ছাড়া পেয়েছে। একই বস্তিতে ছিলাম, একসঙ্গে মাল খেয়েছি। দিল দরিয়ার মেজাজ ছিল ওই নটবর দত্তের। হঠাৎ একদিন ওর বউটা পালিয়ে গেল, সেই থেকে ওর সঙ্গে ছাড়াছাড়ি।